ভালোবাসার সীমানা পেরিয়ে প্রিয়স্মিতা তেহেজি প্রায় পর্ব সংখ্যা 94। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস মনি। প্রীতম একটা বিশাল হাই তুলে চোখের পাতা ডলতে ডলতে আনমনে সিঁড়িতে পা ফেলল, চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। মধ্যরাতে একটা আগামাথা ছাড়া স্বপ্ন দেখে ঘুমটা চটে গেছে তার। অযথা ঘুমের ভার না ধরে উঠে চলে এসেছে প্রীতম। এবার সোফায় বসে আরাম করে কফি খেতে খেতে সপ্তাহ ভরে জমিয়ে রাখা কাজগুলো ভোর হওয়ার আগে শেষ করে ফেলবে প্রীতম। যা হয় ভালোর জন্যই হয়, কথাটা মনে মনে আউড়ে কিচেনের দিকে পা বাড়াতেই উত্তর দিকের জানালাটা ধারাম করে শব্দ করে উঠল। বারবার জানালার পাল্লা গিলের সাথে বাড়ি খেতে বিকট শব্দ উৎপন্ন হলো। বাতাসের প্রলয়ঙ্করী শব্দ শুনে বাহিরে কোনো অভিশপ্ত ঝড়ে তাণ্ডব চলছে বুঝতে আর বাকি রইল না। লম্বা নিঃশ্বাস টানল প্রীতম, এগিয়ে গিয়ে খোলা জানালা বন্ধ করে দিল। পর্দা টেনে পেছনে তাকাতেই ভুরু কুঁচকে যায় তার। ডাইনিং এরিয়ায় চুপচাপ বসে আছে প্রিয়তা। প্রীতম সোজা দেওয়ালের ঘড়িতে দৃষ্টিপাত করলো। ইংরেজ আমলে বিশাল কাঁটাযুক্ত ঘড়িটা টং টং করে জানান দিচ্ছে রাত 2:45। বাহিরে ঝড়, ভেতরে মৃত্যুপুরীর সমতুল্য নীরবতা। প্রীতম এগিয়ে এসে প্রিয়তার নিকট বোনের পাশে বসে অবাক কণ্ঠে শুধালো, বোন, তুই এত রাত অব্দি এখনো জেগে আছিস কেন? এই টাইমটা তো কতটা তোর সেন্সিটিভ, ভুলে গেলে চলবে? প্রিয়তা নির্বিকার। ভাইয়ের স্নেহমাখা কণ্ঠে শাসনবাণী আর কর্ণে পৌঁছালো না কিনা বোঝানো যায় না। বোন কিছু বলছে না তো? শব্দের তীব্রতা স্বাভাবিক চেয়ে কিছুটা অধিক হতে কেঁপে ওঠে প্রিয়তা। প্রিয়তার চোখে মুখের অবস্থা দেখে ভরকে গেল প্রীতম। ফোলা ফোলা রক্তবর্ণ চোখ দুটো দেখে মনের কোণে বাসা বাঁধল অজানা সংখ্যা। ব্যথিত হলো প্রীতম। কি হয়েছে আমার লক্ষ্মী বোনটার? দেখি দেখি, তাকা আমার দিকে। কেঁদেছিলি নাকি? কোনো সমস্যা? দেখ তোর ভাই আমি আছি তো। যার ভাই আছে তার আবার কিসের চিন্তা? কি হয়েছে পাখি, বল তোর ভাইয়াকে। প্রীতম আর কিছু বলতে গেলে একদম চুপ হয়ে গেল। বলা বাহুল্য তার কলিজার টুকরো বোনের কান্নার শব্দ তাকে চুপ করিয়ে দিল। ভাইয়ের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে প্রিয়তা। হেঁচকে তুলে থেমে থেমে বলল, আমার প্রণয় ভাইকে এনে দাও না ভাইয়া, উনাকে আমি পাচ্ছি না, কোথাও পাচ্ছি না। উনি সেই বিকেলে বলেছিলেন উনি আসছেন, কিন্তু মধ্যরাত হয়ে গেল এখনো আসেনি। একটা ফোনও ধরেনি বা উনি নিজেও করেনি। আমার মন বলছে কিছু একটা ভুল হচ্ছে ভাইয়া। আমার ভয় হচ্ছে ওনাকে নিয়ে। ওনার শত্রুর অভাব নেই, কেউ যদি আমার প্রণয় ভাইকে বিপদে ফেলে, কোনো ক্ষতি করে, কিছু করো ভাইয়া। প্রিয়তার কথাগুলো জড়তা অস্পষ্ট, তবুও নিজের মতো করে বুঝে নিল প্রীতম। আর যতটুকু বুঝলো তাতে তাজ্জব বনে গেল সে। তার ভাই নিখোঁজ, এটা হতেই পারে না। আবার তার ভাই নিজের জানকে কথা দিয়ে কথা রাখেনি, এটা তো অসম্ভব। কোথায় গেল? কোনো বড় গন্ডগোল হচ্ছে না তো? প্রীতম সব চিন্তা একপাশে রেখে দিয়ে বোনকে চিন্তাগ্রস্ত মুখের পানে তাকায়। সুন্দর লাবণ্যময়ী মুখটা কয়েক ঘন্টার দুশ্চিন্তায় সুখী এইটুকু হয়ে গেছে। কাতার ফলে মাথা ব্যথা করছে তার। এই অবস্থায় অতিরিক্ত দুশ্চিন্তার প্রেশারের ফল মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। প্রীতম লম্বা লম্বা শ্বাস টেনে প্রথমে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কণ্ঠে উদ্বিগ্নতা কিছুটা দমিয়ে স্বাভাবিক হয়ে বলল, ও এ ব্যাপার, ধুর পাগলি, এত চিন্তা করার বিষয় না। আসলে ভুলটা আমারই, আমি তোকে বলিনি। দাদান সন্ধ্যার দিকে আমাকে ফোন করেছিল। প্রীতমের কথায় লাফিয়ে সোজা হয়ে বসে প্রিয়তা। নতুন আশায় নীলাপ চোখে ঝিলিক দিয়ে ওঠে, উচ্চস্বরে বলে, সত্যি বলছো ভাইয়া? কোথায় উনি? হ্যাঁ একদম সত্যি বলছি। আমি কাজের চাপে তোকে ভুলে গেছি। দাদান আমায় সন্ধ্যায় ফোন করে বলেছে বলেছে তোকে জানাইয়ে দিতে, কিন্তু আমার মনেই নেই। বা দাদানের খুব একটা দরকারি কাজে রাজশাহী যাচ্ছে, 2-1 দিনের মধ্যে আবারও ফিরে আসবে। তুই যেন চিন্তা না করিস। তাহলে তাহলে ফোন কেন ধরছে না? বোনের কণ্ঠে উপচে পড়া অস্থিরতা। মিথ্যা বলতে বিবেকে বাধে প্রীতমের, তবুও সে বাধ্য। হাসার চেষ্টা করলো প্রীতম। প্রিয়তার মাথায় হাত বুলিয়ে দিয়ে স্নেহমাখা কণ্ঠে বলল, দেখ, হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে, কিছু একটা হবে হয়তো। তুই একদম চিন্তা করিস না, হ্যাঁ? জাগিয়ে শুয়ে পড়। তোর কি পর্যাপ্ত ঘুমের প্রয়োজন তুই জানিস? দেখ সকাল হয়ে হবে কিছুক্ষণের মধ্যেই। যাওয়ার কথা শুনে মুখটা শুকিয়ে গেল প্রিয়তার। প্রীতমের হাতে হাত চেপে ব্যাকুল কণ্ঠে বলল, না না, আমি ঘুমাবো না, আমি অপেক্ষা করি। প্রীতমের চোখে অসহায়তা, অস্থিরতা। তার মিথ্যা আশ্বাস প্রিয়তাকে অস্থিরতা যেন কমেনি কিছুটা।
কিন্তু মন যে আর মিথ্যা কথা বলতে চায় না। না বলেও যে উপায় নেই, নিজের যন্ত্রণা নিজের মধ্যে দমিয়ে রাখলো প্রীতম। চেহারার ভাবমূর্তি প্রকাশ করতে দিল না। ধমকে উঠলে বোনকে শাসনের সুরে বলে, এ বয়সে যদি আমার হাতে মার খেতে না চাস তাহলে চুপচাপ গিয়ে শুয়ে পড়। সারা রাত না ঘুমিয়ে পেঁচার মতো জেগে থাকলে দাদন চলে আসবে নাকি? কিন্তু ভাইয়া, চুপ। আর কোনো কিন্তু না, এক্ষুনি যা। প্রিয়তা আর ভাইয়ের মুখের উপর তর্ক করতে পারলো না, উঠে গেল। কিন্তু অজানা এক কারণে মনটা কোনো এক জায়গায় যেন শান্ত রাখতে পারলো না। ভাইয়া তো বললো, প্রণয় ভাই বলে গেছে, তবু কেন অত অস্থির লাগছে আমার আল্লাহ? হঠাৎ করে মন খারাপ হয়ে গেল প্রিয়তার। রমণীর মনে ঈশান কোণে গর্জে ওঠে অভিমানের কালো মেঘ। বিড়বিড় করে বলল, কেন ভাইয়াকে ফোন করে বলা গেল? আমাকে বলা যেত না? খারাপ লোক। আরে বাবা, ভাইয়ের থেকেও তো আমার চিন্তা বেশি হয় নাকি? এই মুড কি? সর এদিকে। পুরো বিছানা কি একাই দখল করে শুবি নাকি? আমাকে একটু জায়গা দে মেরি মা। ঘুমের মধ্যে সামান্য নড়ে উঠল ইনায়া। এক পাশে অভিরাজ, অপর পাশে যতটুকু জায়গা ছিল সবটুকুতে হাত পা মেলে মরার মতো ঘুমাচ্ছে ইনায়া। ওর ঘুমানোর কায়দা দেখেই নাক সিটকালো প্রিয়তা। ইনায়ার ঘুমের মধ্যে দুহাত মেলে এদিক ওদিক তাকাতেই বিড়বিড় করে বলছে, পেয়ারলাল, মেরি পেয়ারলাল, আলু পটল চিংড়ির বাপ, একটা চুমু দাও। আলু পটল তো হলো, এবার কিন্তু আমার ঝিঙে লাগবে। বেশরম আওরাত, এত আলু পটল ঝিঙে দিয়ে কি করবি তুই? সবজির বাগান দিবি? কিছু তো শরম কর, চোখ খুলে দেখ। আমি তোর জামাই নই। ঘুমের মধ্যে আমার ভাইটাকে চুষে খাওয়ার ধান্দায় আছিস, তাই না? এই জন্যেই আমার ভাইয়ের রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে কিছুদিন পর পর। প্রিয়তার এসব মৃদু শোরগোল ইনায়ার কানের কাছে মশার ভ্যান ভ্যান ছাড়া আর কিছুই মনে হলো না। সে তার নিজের এক নাগারে কথায় বিড়বিড় করতে ব্যস্ত। ওর এসব আবোল তাবোল বকবকানি শুনে বিরক্তিতে মাত্রা সপ্তম আকাশে চড়ে গেল প্রিয়তার। ঠেলা ধাক্কা কোনোভাবে ইয়ানার কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে সমর্থ হলো না। এবার রেগে গেল প্রিয়তা, দাঁত পিষল। আচ্ছা বেটা, তুই এভাবে মানবি না, ঠিক আছে। আমার কাছে তোর জন্য প্ল্যান বি রেডি আছে। ঘুমের মধ্যে হঠাৎ হাঁসফাঁস করতে শুরু করে ইনায়া। অক্সিজেনের অভাবে মস্তিষ্ক পৌঁছালো দ্রুতই। 7-5 সেকেন্ডে ছটফট করে ধরিয়ে ওঠে ইনায়া। লাফিয়ে উঠে চিৎকার করে, কে কে কে? চুপ। ধমক খেয়ে চুপসে গেল ইনায়া। ওর নাকের ওপর থেকে হাত সরিয়ে নিল প্রিয়তা। দাঁতে দাঁত ঘেঁষে বলল, তোকে ঘুমের মধ্যে রেখে যদি আমার ভাই দ্বিতীয় বিয়ে করে দেয়, মনে হয় তুই বুঝতেই পারবি না। ইনায়া বোম হয়ে গেল যেন। কোন কোন চুন্নিরে আমার জামাই বিয়ে করতে আসবে? শুধু একবার আসুক, নিজের বাসঝাড়ে এমন আগুন লাগাবো না। বলতে বলতে হঠাৎ করে থেমে গেল ইনায়া। বুড়ো কোচকে তাকালো প্রিয়তার পানে। 1 মিনিট, তুই এত রাতে জামাই রেখে এখানে কি করিস? আর আমার জামাই কই? আমার আলু পটলের বাপ কই? দুর্বল শর্ত, মাথা ঝিম ধরেছে, শুতে দে। ইনায়াকে ঠেলে শুয়ে পড়ল প্রিয়তা। ওই ঘরে প্রণয় ভাই ছাড়া ঘুম আসবে না। না হলে এই পান্ডার কাছে কে আসে? প্রিয়তাকে ঠেলতে শুরু করলো ইনায়া। গাল ফুলিয়ে বলল, এই এই, তুই আমার জামাইয়ের জায়গায় শুতে পারিস না? আহা, আমার জামাইয়ের জায়গা? তুই আমার জায়গায় আয়। কই আমার জামাই? তুই তোর জামাইয়ের কাছে শুবি। ওঠ ওঠ ওঠ। ঝাঁকাতে ঝাঁকির চরম পর্যায়ে বিরক্তিতে প্রিয়তা ঝাড়ি দিয়ে বলল, উফ, মশার মতো কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। ধরে নে আজ রাতের জন্য আমি তোর জামাই। তোর কি মনে হয় আমার জামাই ঘরে থাকলে আমি তোর পাশে শুতে আসতাম? একটু বেশি স্বপ্ন দেখছিস তুই। কি আমার ভাসুর বাড়ি নেই? না। মাথায় চুলকে প্রিয়তার গা ঘেঁষে শুয়ে পড়লো ইনায়া। দুষ্টু এসে ভোর নাচিয়ে বলল, ভালোই হলো বান্ধবী। তোর গা থেকে নাকি সেক্স একটা গন্ধ আসে, ইচ্ছে করছে চিবিয়ে খেয়ে ফেলি। স্বামীর ভালোবাসা। চোখ বন্ধ করে প্রত্যুত্তর করলো প্রিয়তা। স্বামীর ভালোবাসা তো আমিও মাখি, কই আমার গা থেকে তেমন সুন্দর গন্ধ আসে না। হয়তো তোমার ভালোবাসায় ভেজাল আছে। ভেজাল থাকলে হবে না। খেকে উঠলো ইনায়া। বাজে মহিলা। এই বান্ধবী, তোর একটা চুমু খাই। আমার হরমোনে কোনো সমস্যা নাই, তোর পাশে শুয়েছি বলেই সুযোগ নেওয়ার চেষ্টা করবি না। তোর ভাবসব সুবিধা লাগছে না আমার। ঠোঁট কামড়ে হাসলো ইনায়া। প্রিয়তার মেয়েধীন মসৃণ কোমরে হাত রেখে পুরুষের মতো হর্নি আওয়াজে বলল, বান্ধবী, আমাদের সম্পর্ক কয় বছর হয়েছে? 15।
চোখ বন্ধ রেখে জবাব দিচ্ছে প্রিয়তা। ইনায়া আরেকটু প্রিয়তার দিকে চেয়ে পেল। 15 বছরে কিন্তু অনেক সময় একে অপরের বোঝার জন্য। তো তোর মনে হয় না এখন আমাদের ফিজিক্যাল হয়ে যাওয়া উচিত? ইনায়ার এমন বাক্যে ফট করে চোখ মেলে তাকালো প্রিয়তা। আস্তাগফিরুল্লাহ। কাঁধে মুখ ঘষতে লাগলো ইনায়া। বান্ধবীকে চটিয়ে দেওয়ার একটাই সুযোগ মিস করতে চায় না সে। ওর বদমাইশি ভারী দীর্ঘশ্বাস পেল প্রিয়তা। মনে মনে ভাইয়ের ধৈর্যের তারিফ করলো ভীষণ। এত হানি মহিলা সামলানো নেহাত চারটিখানি কথা নয়। বেবি মেয়াই বাঁকা হাসলো প্রিয়তা। মেঝের দিকে ইশারা করে বলল, এখন যদি তোকে বিছানা থেকে লাথি দিয়ে এখানে ফেলে দেই তাহলে আগামী 1 মাস তুই ফিজিক্যাল হতে পারবি না। বাড়ি থেকে হাসপাতাল আর হাসপাতাল থেকে বাড়ি, এভাবে চক্কর কাটবি আর মজার ব্যথায় আউ করবি। মুখ চুপসে গেল ইনায়ার। 2 সেকেন্ডের নীরবতার পর একসাথে হেসে উঠল দুই বান্ধবী। ইনায়া আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল প্রিয়তাকে। আরে আরে আস্তে ধর, শ্বাস আটকে মরে যাবো তো। শোয়ার পর অনেকক্ষণ ছটফট করে ধীরে ধীরে চোখের পাতা ভারী হলো প্রিয়তার। হালকা হালকা তন্দ্রা ভাব চলে আসে ঘুমের মধ্যে। প্রণয়ের জন্য ছটফট করছে মেয়েটা। প্রায় মিনিট 20 পর টুংটুং করে আসে অসংখ্য মেসেজ, বেসুরো নোটিফিকেশনে হালকা হতে ঘুম চোটে ভেঙে গেল প্রিয়তার। ইনায়া জড়িয়ে উঠে বলে বসলো অলস ভঙ্গিতে। সাইড টেবিল থেকে ফোনটা তুলে নিল প্রিয়তা। এই ভোর রাতে কে মেসেজ করেছে ভাবতে স্ক্রিনে তাকালো। ভুরু কুৎসিত হলো প্রিয়তার। স্ক্রিনে ভেসে আছে 20-এর বেশি হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন। সবগুলো পহেলিকার নাম্বার থেকে এসেছে। বড় অপুর নামে সেভ করা নাম্বার থেকে এতগুলো ছবি ও ভিডিও দেখে ভুরু কুঁচকে গেল প্রিয়তার। মনে মনে ভাবলো এতগুলো কিসের ছবি। কৌতূহল থামাতে না পেরে দ্রুত ছবিগুলো ক্লিক করলো প্রিয়তা। সাথে সাথে পায়ের নিচের জমিন সরে গেল। প্রিয়তার মাথার উপর যেন বিশাল আকাশটা ধসে পড়লো। এমন কিছু ওপেন হয়ে গেছে যেগুলো প্রিয়তার দৃষ্টিপাতে ফেলাতে চায়নি। তার দৃষ্টিতে পড়া মাত্রই তার সর্বাঙ্গ যেন কেঁপে ওঠে। চোখের সামনে সবকিছু বড় বিশ্বাসঘাতক মনে হলো। এমন কিছু তো কোনোদিন দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি প্রিয়তা। পুরো শরীর থরথর করে কাঁপছে। প্রচন্ড রাগ, দুঃখ, কষ্ট সব মিলে একাকার। বোঝা গেল না কোনোটাই। প্রিয়তা এমনভাবে অন্ধকারে বসে থাকতে দেখে চোখ ডলতে ডলতে উঠে বসলো ইনায়া। প্রিয়তার ঘাড়ে মাথা এলিয়ে দিয়ে বসাই অলস ভঙ্গিতে বলল, কি হয়েছিল বান্ধবী? না ঘুম এভাবে ভূতনির মতো বসে আছিস কেন? প্রিয়তার তরফ থেকে কোনো জবাব এলো না। কোনো নড়চড় নেই, একেবারে ফ্রিজ হয়ে গেছে মেয়েটা। ইনায়া আরো অনেক কিছু বলার পরে প্রিয়তা জবাব দিল না। তখন ইনায়া ভুরু কুঁচকালো, সোজা হয়ে তাকালো প্রিয়তার দিকে। প্রিয়তা নির্জীব চোখে তাকিয়ে স্ক্রিনের দিকে। ইনায়ার কপালে ভাঁজ দিল কৌতূহল। এভাবে কি দেখছিস? এবার প্রিয়তার তরফ থেকে কোনো জবাব না আসে বিরক্ত ইনায়া প্রিয়তার হাত থেকে ফোনটা কেড়ে নিল। কি দেখছিস আমাকে? এতটুকু সম্পন্ন করতে পারলো না ইনায়া। স্ক্রিনে চোখ পড়তে বাকিটুকু যেন গলার কাছে আটকে গেল। চল আপনা আপনি হা হয়ে গেছে ইনায়ার। যেন দুনিয়া অষ্টম আশ্চর্য কোনো কিছু দেখে ফেলেছে। হোয়াট দ্য ফাক! আতকে ওঠে ইনায়া। ঢোক গিলে চমকে ওঠে প্রিয়তার দিকে তাকিয়ে। প্রিয়তা এখনো নির্জীব নিথর, যেন মূর্তি বসে আছে ছবিগুলোর দিকে তাকিয়ে। বড়সড় একটা ধাক্কা খেয়েছে যে। হড়বড় করে দ্রুত বোঝাতে লাগলো ইনায়া, প্রিয় প্রিয় এটা সত্যি না বেবি, এটা হতে পারে না। দেখ আমার দিকে তাকা। তুই কিন্তু এসব একদম বিশ্বাস করিস না, এগুলো ফেক, এআই জেনারেটেড। তুই তো জানিস আমার ভাসুর কিরকম। দেখ বান্ধবী, সূর্য পশ্চিম দিকে উঠে এটা বলে আমি মেনে নিব, কিন্তু এগুলো মেনে নেব না। প্রিয়তা ঝাঁকিয়ে ওঠে ইনায়া। ইনায়ার কথার মাঝেই হাত থেকে আচমকা একটা ভিডিও প্লে হয়ে গেল। ভিডিওর আওয়াজে থেমে গেল ইনায়া। আরো দুজনের দু চোখের চোখ স্থির হয়ে গেল ফোনের স্ক্রিনে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দুজন মানবী একে অপরের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। তাদের সঙ্গমনের দৃশ্য দেখা যাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে প্রিয়তা। ছবিগুলো যেমন তেমন, কিন্তু ভিডিওটা তো আর কোনো ইঙ্গিত অবশিষ্ট রাখে না। সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার। ফোনের স্ক্রিনের ওপরে মানবীর উচ্ছ্বাস বিশেষভাবে লক্ষণীয়, যেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সে দু হাতে লুটে নিচ্ছে। খুব তৃপ্তি সহকারে জেগে উঠেছে মুহূর্তেই। ইনায়া ছো মেরে ফোনটা স্ক্রিনে অফ করে দেয়। আতঙ্কিত দৃষ্টিতে তাকালো প্রিয়তার পানে। কাঁদলে বা চিৎকার করলে বোঝা যেত প্রিয়তা স্বাভাবিক, কিন্তু এমন নির্জীব ভয় ধরিয়ে দিচ্ছে ইনায়ার মনে। ভিডিওটা যদি সত্যি হয় তাহলে প্রণয় যে খুব বড় কোনো বিপদে আছে, এ নিয়ে দ্বিধার কোনো অবকাশ নেই। ইনায়া বেশি দূর ভাবতে পারল না। বিছানা থেকে নেমে চিৎকার দিয়ে বলল, প্রীতম প্রীতম। চোখের পাতায় দিক বেঁধে প্রথম রশ্মি পড়তেই নেত্রযুগল খুলল প্রণয়। ধীরে ধীরে চোখ মেলে তাকানোর চেষ্টা করতেই জ্বলে উঠল চোখের মণি। আবারও তড়িৎ বেগে চোখ বন্ধ করে ফেলল প্রণয়। মাথার ভেতর অসহ্য যন্ত্রণা, ব্যথায় তীব্রতা, চোখের দু কর্নিশ বেয়ে একানাগারে গড়িয়ে পড়ছে পানি।
নড়াচড়া করার চেষ্টা করতে হাতে টান অনুভব করে। 5 মিনিট কাটানোর পর অবশেষে চোখ মেলে তাকাতে সক্ষম হলো প্রণয়। আধা নিভু নিভু চোখে দুটো অসম্ভব লাল, যেন পলক ফেললে রক্ত পড়বে গড়িয়ে। প্রণয়ের নিকট মনে হচ্ছে তার আশেপাশে দুনিয়া মাথার উপর ভোঁ ভোঁ করে ঘুরছে। সে ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকে অবাক হয়ে গেল। সে একা সম্পন্ন নির্জীব কক্ষে বিছানার একপাশে অবস্থান করছে, অদ্ভুতভাবে হাত দুটো বিছানার দুপাশে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে রাখা, পা দুটোও তাই। হাত পা ছড়ানোর জন্য ছটফট করতেই নিজের চোখ পড়তে গেল স্তব্ধ হয়ে প্রণয়ের। দু চোখে ভরে উঠেছে তীব্র অবিশ্বাস, মুখ ফসকে বেরিয়ে এলো, ব্লাডি হেল, নো নো নো, এটা হতে পারে না, এটা হতে পারে না। বলতে বলতে চিৎকার দিয়ে ওঠে প্রণয়ের। সাথে সাথে মনে হয় মাথার ভেতর অসহনীয় যন্ত্রণায় চড়া হয়ে উঠেছে। বলতেই কিছু পারে না সে। প্রণয়ের গায়ে শার্ট নেই, তার ফর্সা সুঠিন দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে তাজা ক্ষতবিক্ষত চিহ্ন জলজল করছে, যার সামনে পুরনো ক্ষতগুলো খুবই ফিকে লাগছে। সচেতন মস্তিষ্ক কি হয়েছে ব্যাপারটা বুঝতে নিঃশ্বাস গলার কাছে আটকে গেল যেন। গত রাতের সব স্মৃতি ঝাপসা হতে লাগলো চোখের পাতায়, কিন্তু স্পষ্ট মনে করার চেষ্টা করতে মাথার যন্ত্রণা বেড়ে যাচ্ছে। তবুও ব্রেন কিছুটা দিতে একের পর এক কাল রাতের দৃশ্যপট পরিষ্কার হতে শুরু করলো তার। প্রণয় চান, আমার ভালোবাসা, চোখ খোলো, আমার দিকে তাকাও, দেখো আমি কত সুন্দর করে সেজে এসেছি তোমার জন্য, শুধু তোমার জন্য। বলে উত্তর দাও আমাকে, কি সুন্দর লাগছে না আমাকে? আমাকে কি ওই মেয়ের থেকে কোনো অংশে কম দেখাচ্ছে বলো? আমার দিকে থেকে আমার দিকে তাকিয়ে বলো কোন দিকটা কম লাগছে আমার? আমি পরিণত, পরিপূর্ণ, আমি সুযোগ্য, আমি ট্যালেন্টেড। তবুও তুমি আমাকে ছেড়ে ওকে বেছে নিলে, ওকে পছন্দ করার সময়, ওকে যত্ন করার সময় জাতের মতো মাথায় ছড়িয়ে তাজের মতো মাথা ওকে ছড়িয়ে রাখলে, আমাকে না। আর আমাকে যদি ছুঁড়ে মারবে দুর্গন্ধ নর্মার অন্ধকারে, তাহলে কেন এতদিন স্বপ্ন দেখিয়েছিলে? তোমার জীবনের কেন্দ্র আছে, আমিও কোথাও নেই। আমার এত বছরের ভালোবাসার সম্মান তোমার কাছে 2 পয়সারও না। এটা আমি কিভাবে মেনে নেই বলো? প্রণয়ের বুকে মাথা রেখে অদ্ভুত ভাবে এক নাগাড়ে কথাগুলো আওড়ে যাচ্ছে প্রহেলিকা। তিরিশোর্ধ্ব রমণীর চেহারা সৌন্দর্য তবু বিকৃতি দেখাচ্ছে, পাগলের মতো প্রলাপ জাগছে, নাক মুখ ঘষছে প্রণয়ের বুকে। তীব্র আকাঙ্ক্ষায় নিষিদ্ধ স্বপ্ন ছুঁয়ে অনুভব করার চেষ্টায় মরিয়া হয়ে ফেলেছে সে। ইঞ্জেকশনের ঝিমুনি কাটিয়ে ধীরে ধীরে সচল হয়ে স্নায়ু যন্ত্রণায় কুঁচকে যাচ্ছে প্রণয়। শরীরের প্রতিটি শিরায় যেন হাজারটা শুয়ের মরণ কামড়, মস্তিষ্কে হাতুড়ি পেটানোর মতো তীক্ষ্ণ অনুভূতিতে দেহে অবশ হয়ে যাচ্ছে। কড়া সেন্সিটিভ প্রভাব কাটিয়ে ধীরে ধীরে জেগে উঠছে প্রণয়। কপালে সাদা ব্যান্ডেজের ওপরে রক্তিম পদার্থ ভেসে উঠেছে। প্রণয় নিভু নিভু চোখে দুটো মেলে সকলের দৃশ্য অবশিষ্ট হতেই ঘোলাটে হয়ে এলো তার নিকট। দম বন্ধ করা ভারী বাতাসে রজনীর তীব্র ঘ্রাণ, জ্বলন্ত মোমের গলিত তেলের গন্ধ মিশে এক বিভীষিকাময় আবেশ তৈরি করেছে। ঘরের প্রতিটি কোণে যেন এক রুদ্ধশ্বাস নীরবতা। প্রতিবার নিঃশ্বাসের সাথে হুড় হুড় করে নাসার অন্ত ভর্তি হয়ে যাচ্ছে সেই গন্ধ। জ্ঞান ফিরতে প্রণয় অবচেতন মনে ডেকে উঠল, জান। এই একটিমাত্র শব্দ উচ্চারিত প্রহেলিকার পূর্বের তুলনায় দ্বিগুণ হিংস্র করে তুলল মুহূর্তেই। প্রণয়কে নিজে করে পাওয়ার জেদ তার মাথায় যেন খুন চাপিয়ে দিল। এক বিষাক্ত নেশা যাকে বলল। প্রহেলিকা বলল, এখানে প্রিয়তা আসলে তুমি মিস্টার আব্বাস শিকদার প্রণয় ভালো মানুষের যোগ্যই নয়। যদি পারতাম তাহলে তোমার তৃতীয় হাতটাও খুলে রাস্তায় টেনে ছুঁড়ে ফেলতাম তোমার বুকের ভেতরে প্রবেশ করা মাত্রই। কেন প্রত্যেকটা হাট ওই মেয়েটার নামই জপন করে? মাঝে মধ্যে ইচ্ছে করে তোমার হাতটাই দেই তোমাকে, এটাই বোঝাই আমার ভালোবাসা। শোনো মিস্টার, আমি যদি না বাঁচি তুমিও বাঁচবে না, মাইন্ড ইট। আমি কবরে পৌঁছবো আর তুমি আমার শত্রুর সাথে সুখে দিন পার করবে, এটা আমি কখনো হতে দিব না। প্রণয়ের শরীরে এখনো দুলছে সেডেটিভের প্রভাবে, কানের কাছে ফিসফিস করেছে আর শরীরের অনাকাঙ্ক্ষিত স্পর্শ অনুভব করতে প্রণয়ের সতস্ক মস্তিষ্ক দ্রুত নিজেকে সার্ভাইভাল মোডে সুইচ অন করছে। তড়াৎ করে জেগে উঠল, সরাসরি চোখে চোখ রাখতে প্রণয়ের সাথে। এক মুহূর্ত যেন চারপাশের কবরস্থানে নীরবতা নেমে এলো। ঘরের তাপমাত্রা বোধ হয় কয়েক ডিগ্রি নেমে গেল। দুজোড়া শিকারী চোখ একে অপরকে দেখছে। প্রণয় জেগে উঠে দেখে অদৃশ্য হাসি হেসে খেলে গেল প্রহেলিকা রঞ্জিম রক্তিম ঠোঁট জোড়ায়।
কারণ আজকের জয় নিশ্চিত। আর ট্রফি কেবল প্রহেলিকা শিকদারের। প্রহেলিকা নিজের এত নিকটে সে ঘন ভুরু যুগল সামান্য কুচকে গেল প্রণয়ের। স্থির থেকে 2 সেকেন্ড পর্যবেক্ষণ করলো প্রহেলিকার সন্দেহভাজক বা হাবভাব। এবার কপালের ভাঁজে সরু রেখা মিলল যেন প্রণয়ের। খুব শান্ত অথচ স্বভাবসুলভ ধারালো কণ্ঠে সতর্কবাণী ছুড়ে দিল, ডোন্ট টাচ মাই বডি, কিপ ইউর ডিস্টেন্স। খুব শান্ত অথচ তরোয়ালের চেয়েও ধারালো সাধারণ এক লাইন সরাসরি প্রহেলিকার আত্মবিশ্বাসের পিলারে সজোরে আঘাত আনল। ঈষৎ কেঁপে উঠল প্রহেলিকা। পুরো প্রস্তুতি থাকা সত্ত্বেও ওই ভারী পুরুষালী কণ্ঠে ধার কয়েক মুহূর্তের জন্য কাঁপে তুলল তাকে। তবে ভয়ে টুকুমুকু প্রকাশ করলো না প্রহেলিকা। গোপনে হজম করে নিল ভীতি। বাঁকা হেসে নিজের আত্মবিশ্বাসের শিকড় আরো মজবুত করতে টেনে ধরল প্রহেলিকা। সতর্কবাণী উপেক্ষা করে আরো কাছে চলে এলো। গভীর নেশাতুর চোখের সামনে বসা তিরুসূর্ধ পুরুষটার মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। বড়সড় পেশিবহুল হাত দুটো ঠান্ডা ধাতব স্টিলের চেয়ারে হাতেলে বাঁধা। পা দুটো তাই এক চুল এদিক ওদিক নাড়ার সামর্থ্য নেই, কিন্তু তেজ আর পুরুষালী দম্ভ সে আগের চেয়ে যেন বেশি। উফস, এই ব্যাপারটাই প্রহেলিকা প্রেমে পড়তে বাধ্য করে। আর আজ পর্যন্ত পাগল উন্মাদ বানিয়েছে এই লোকের জন্য। এই ম্যানলি ডোমিনেটিং ভাবটাই তাকে এত বেশি চুম্বকের মতো আকর্ষণ করেছে, এত বেশি পাগল করতে বাধ্য হয়েছে যে এই পাগল হতে হতে আছে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছে। ঠোঁট কামড়ে হাসল প্রহেলিকা। সে ভালোই জানে খাঁচায় আবদ্ধ সিংহ গর্জন করবে অবশ্যই, কিন্তু আক্রমণ করার সামর্থ্য নেই। গর্জে ওঠা কণ্ঠে কক্ষে ভারী নীরবতার চাদর ফের চূর্ণ হলো। কি বললাম শুনতে পাওনি? দূরে থাকো আমার থেকে, এতটা দূরে থাকো যতটা দূরে থাকলে তোমার হারাম দেহের ছায়া আমার ওপর না পড়ে। ঈষৎ কেঁপে ওঠে প্রহেলিকা। ছিটকে পড়লো তার কল্পনার জগৎ থেকে। প্রণয়ের এই নিষ্ঠুর বাক্য শুনে যেন নিজের মনের রঙিন প্রজাপতিগুলো গলা চেপে হত্যা করার জন্য যথেষ্ট। চোখে জল আসতে দিল না প্রহেলিকা। হাত মুষ্টিবদ্ধ করে নিল। প্রণয়ের মুখের ওপর হালকা ঝুঁকে এলো প্রহেলিকা। কপালে পড়া মেসি চুলগুলো আলগোছে সরাতেই স্নো ভয়েসে হিমশিয়ে বলল, আমাকে অস্পৃষ্ট না লাগলে তোমার, তাই না? আমাকে দেখলে খুব ঘৃণা লাগে, আমার শরীরকে অপবিত্র মনে হয়, অথচ আজ পর্যন্ত শুধু তোমার আশায় দ্বিতীয় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাইনি এই আমি। তবে আমি যদি অস্পৃষ্ট হয়ে থাকি তবে তোমাকে আমার অমৃত না হোক বিষ হিসেবে পান করতে আমি প্রস্তুত। প্রণয় প্রত্যুত্তর করতে নিতে মুখ চেপে ধরে প্রহেলিকা। চোখে চোখ রেখে ঘাড় বাঁকিয়ে বলল, মাথাতে ঢুকিয়ে নাও মিস্টার প্রণয় শিকদার। এটা তোমার এম্পায়ার নয়, এটা আমার রাজত্ব। এই রাজ্যের রানী আমি। এখানে কেবল আমার শাসন চলে। ওর লিমিটসে কথা বলছো, নট অ্যাবাউট। হঠাৎ শরীর দুলিয়ে হেসে উঠল প্রহেলিকা। সাথে সাথে বাহির থেকে তীব্র মেঘের গর্জন কানে এলো। কয়েক সেকেন্ডের জন্য তীব্র সাদা আলোক জোশমি অন্ধকার রাতকে ঘুষে সৃষ্টির সকল অন্ধকারে জমা হলো যেন এই কক্ষে। প্রহেলিকার বডি ল্যাঙ্গুয়েজ স্বভাব ভঙ্গি বিপজ্জনক ঠেকছে প্রণয়ের নিকট। এটা যেন তার কত বড় বিষধর সাপ, এটা তার বলার অপেক্ষা রাখে না। সুযোগ পেলেই বিষদাঁত বসে দেবে তার ঘাড়ে। এই সর্পিনীর সামনে বসে তো দূরে থাকা, এর মুখের দিকে তাকাতেও মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু বুকের ওপর যেন 1000 টনের পাথর চেপে বসলো প্রণয়ের। সে ইতিমধ্যে বুঝে গেছে এই বাঁধন থেকে মুক্ত হতে কেবল তার পেশিবহুল দেহ যথেষ্ট নয়। তাই ছটফট খামোখা করে শরীরের শক্তি অপচয় করলো না। কিন্তু এই মেয়েটা তার মাথার ওপর বিপদের ঘণ্টা হয়ে ঝুলছে। প্রণয় শান্ত কণ্ঠে শুধালো, আমার গাড়ির ব্রেক ফেল তুমি করিয়েছিলে তাই না? প্রশ্ন শুনে প্রহেলিকার মুখটা ইনোসেন্ট হয়ে গেল। দুহাতে মাথা নাড়িয়ে ঢং করলো, আমার ঘাড়ে কটা মাথা যে দ্য গ্রেট আবরার শিকদার প্রণয়। উপস, নো নো নো, ASR কে কিডন্যাপ করবো? হাই আল্লাহ। ভেতরে ভেতরে কোঁদে ফেটে পড়ল প্রণয়। কটমট চোখে তাকালো প্রহেলিকার পানে। আমি আমার সবকিছু ছেড়ে দিয়েছি, এটা তুমি জেনে গেছো তাই না? স্মার্ট ম্যান, হ্যাঁ। সমঝোতা লোকদের নিয়ে ইশারাই কফি। ইউ বিচ। হাতের মুঠো শক্ত হয়ে গেল প্রণয়ের। কন্ট্রোল। এত রাগ করলে হাটের জন্য ভালো নয় যে তোমার। কেন করলে এমনটা? আজও প্রশ্ন শুনে হু করে হেসে উঠল প্রহেলিকা। উফস, কি গ্রান, কি নেশা তোমার। এই নেশা এতদিন আমার জান
এই নেশা একদিন আমার জান নিয়ে নিবে দেখো। প্রণয়ের শরীরে জ্বলছে যেন প্রহেলিকার স্পর্শে। ঘৃণায় গা গুলিয়ে আসছে। অটিস্টিক নাকি? স্বাভাবিকভাবে কথা বলতে পারো না? কত খড়কট পুড়িয়ে তোমাকে একবার ছুঁতে পারি, তার জন্য যদি অটিস্টিক হতে হয় অসুবিধা নেই। আমাকে কিতাব করলে কেন? যেটা বহু বছর আগে আমার হওয়ার কথা ছিল, যেটা বেহাত হয়ে গেছে সেটার ওপরে সিলমোহর মারতে। হোয়াট? হ্যাঁ, আমার জিনিস, আমার ভালোবাসা বহু বছর ধরে কেউ ভোগ করছে, অথচ আমি তার স্বাদই জানি না। এসব বাজে বাজে কথা শুনে মাত্রাতিরিক্ত বিরক্ত হলো প্রণয়। এমনিতেই তার প্রাণ আনচান করছে তার বাচ্চা বইয়ের জন্য। হয়তো এখন অপেক্ষা করছে পাগলিটা, অথচ এই আপদ তাকে বেঁধে রেখেছে। প্রহেলিকা ফের বলো, আজ রাত তোমার আর আমার জন্য স্মরণীয় করে রাখবো। নিশ্চয় প্রণয় শিকদার। প্রহেলিকার কথায় খেপিয়ে উঠল যেন প্রণয়। ইন ইয়োর ড্রিমস। সর আমার ওপর থেকে, আমার বউয়ের হক থেকে 10 হাত দূরে থাক। আমার বউ যদি জানতে পারে তুই আমার ওপর চড়ে বসেছিলি, তাহলে তুই যা ভর মেয়ে আমাকে আস্ত রাখবে না, আমার জান নিয়ে নেবে, সাথে তোরও। আমার মা, ভাগ্যিস আমার মা। সর সর সর, সামাজিক দূরত্ব রেখে কথা বল। বইয়ের হাতের এই কচি বয়সে মার্ডার হতে চাই না আমি। না হলে বলা যায় না আমাকেও যদি নীল ড্রিমে প্যাক করে দেয়। সিরিয়াস মোমেন্ট এমন কথা শুনে বেকুব বনে গেল প্রহেলিকা। চল হা হয়ে আপনা আপনি তৎক্ষণাৎ বলে, হোয়াট? হ্যাঁ ঠিকই বলছি, সেদিন বসে আছিল ওটা আমার বইয়ের জায়গা, আমার বইয়ের হক। দূরে সর শাকচুন্নি। প্রিয়তার নাম শুনে রেখে গেল প্রহেলিকা। মেজাজ তার চিরবিরে উঠে চিৎকার করে বলে, কি সব বউ বউ করতে শুরু করেছো? জরুরি গোলাম, কখন তো আমাকেও দেখতে পারো না? আস্তাক ফিরুলা, আমি কেন কেন বেগনা নারীর দিকে তাকাবো? আমার জন্য আমার বই যথেষ্ট। আর সে আমার শখ। ঘরের ফ্রেশ রসগোল্লা থাকতে আমরা শিখতে প্রণয় কেন বাইরের কুকুর বিড়ালের দিকে নজর দিতে যাবে? প্রণয়ের স্পষ্ট বাক্য গায়ে জ্বালা ধরিয়ে দিল প্রহেলিকার। হাত বাড়িয়ে খপ করে চেপে ধরল প্রণয়ের শার্ট। রাগে সাপের মতো ফুসফুস করছে, এত ভালোবাসা কাল সকালে বিশ্বাস করবে না তোমাকে। প্রহেলিকাকে চেপে ধরা হাতটা শান্ত চোখে তাকালো প্রণয়। ডোন্ট ক্রস ইউর লিমিট। আর যদি ক্রস করি কি করবে? হাসলো প্রণয়, উদাস কণ্ঠে বলল, সীমা ছাড়ালে আমার কিছু করা লাগবে না। আমার ঘরওয়ালি তো তুমি দেখেছো, জানো ও খুব শান্তশিষ্ট নরম বাচ্চা একটা মেয়ে। কিন্তু তুমি যেটা দেখোনি, সেটা জানো না, সেটা আমি জানি। তোমার জন্য চাপের হয়ে যাবে। আমি কিন্তু পরে কিছু করতে পারবো না। আমার জান্নাতি মেয়ে আব্বার কথা কি তোমার বেশি মনে পড়ছে না? কি বলতে চাও? বলতে চাই দয়ালের দুনিয়ায় লীলার কোনো অভাব নেই। কে জানে কখন কি হয়? প্রহেলিকা ভুরু ভাঁজ করে সন্দিগ্ধ কণ্ঠে শুধায়। ভয় দেখানোর চেষ্টা করছো আমায়? সত্যি বলছি, দেখো যেটা ভালো বুঝো। দুঃখিত ভয় পেলাম না, কারণ জীবনের লক্ষ্য তোমাকে পাওয়া, তোমার বউ হওয়া। আহারে বেচারা মেয়েটার জীবনের লক্ষ্য মার খাওয়া। প্রণয়, এসব সস্তায় আবেগ আমার কাছে দেখিও না। যাত্রাপালায় দেখিও টাকা পাবে। আবার অপমানে প্রত্যাখ্যানে মুখ লাল হয়ে গেল প্রহেলিকার। চোখগুলো যেন তরল চিকচিক করছে। আমার এত ভালোবাসা, এত ব্যাকুলতা, দিনের পর দিন ভিক্ষুকের মতো তোমার দৌড়ে পড়ে থাকা, এসব কিছু তোমার কাছে এখনো স্পষ্ট হয়নি। থু। প্রহেলিকার মায়া মাখানো কাতর কণ্ঠে কোনো ভাবান্তর দেখা গেল না প্রণয়ের। প্রহেলিকার কান্নাটা চিবিয়ে নিল, কারণ এখন ঝামেলা করার সময় নয়। দেখা যাক। উঠানে দাঁড়ানো প্রহেলিকা বাঁকা হেসে পাশে ছোট টেবিল থেকে দেশলাই বক্স তুলে নিল। দেশলাই বক্সের গা ঘষে ম্যাচ স্টিকারটা জ্বালাতে আশেপাশে অন্ধকারের ঘনত্ব কমে এলো। কিনওয়ালায় ধীরে চলে উঠতে শুরু করলো। অন্ধকারে ঢাকা জিনিসপত্রগুলো, আশেপাশে পরিবেশ চোখে নজর পড়তে ছোট ছোট হয়ে গেল প্রণয়ের। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো প্রহেলিকার পানে, যেন বোঝার চেষ্টা করছে যে মেয়েটা আসলে কি করতে চায়। প্রহেলিকা ধীরে ধীরে তার আগ থেকে সরে রাখা প্রদীপ আর মোমবাতি সতেজগুলো আগুন নিতে লাগলো। এক কাঠি, একটি শিখা, প্রতিটি সজ্জায় যেন প্রহেলিকার তীব্র পাগলামির স্বাক্ষর। মোমের নরম আলোয় প্রণয় দেখতে পেল তাকে বেঁধে রাখার জায়গা ব্যতীত পুরো ঘর ফুল আর মোমবাতি দিয়ে সাজানো। এক একে মোমের নরম আলোয় পুরো ঘরটা জ্বলজ্বল করে উঠল। প্রতিটি জিনিস স্পষ্ট হয়ে ধরা দিল প্রণয়ের চোখে। এবার 1 সেকেন্ড লাগলো না প্রহেলিকার আসল উদ্দেশ্য ধরে ফেলতে। সবটা আন্দাজ করতে গলা শুকিয়ে এলো প্রণয়ের। প্রহেলিকা এতটা সাহস করবে ভাবেনি প্রণয়।
প্রহেলিকা প্রহেলিকাকে থামাতে চিৎকার করে উঠল প্রণয়, স্টপ। প্রহেলিকা থামল না। প্রত্যেকটা প্রদীপের কম্পন শিখা যেন তার এত বছরের চাপা ছায় আগুনগুলো টেনে বের করছে। প্রহেলিকা বাতি জ্বলে ওঠার সাথে সাথে আগের থেকেও দ্বিগুণ উজ্জ্বল হয়ে ওঠে প্রহেলিকার চোখ। এসব দেখে রক্তচাপ বাড়ছে প্রণয়ের, কারণ সে এক শিকারের মতো শিকারের জালে আটকা পড়েছে। কোনো ব্যাকআপ প্ল্যান নেই তার, কারণ এত চিন্তার মাঝে এমন কিছু ঘটবে তা কল্পনা করতে পারেনি। তার সন্ধান পাবে না কেউ, আর তার খোঁজ করবে না। সব ক্ষমতা তো সে নিজেই ছেড়ে এসেছে। না হলে প্রণয় শিকদারকে কিডন্যাপ করা তো দূরের কথা, চোখ তুলে তাকানোর সাহস যে কারো ছিল না। ক্ষমতা বিসর্জন হওয়ার পর প্রথম আঘাত যেন এমন হবে, এটা প্রণয়ের সিলেবাসই ছিল না। প্রহেলিকার ঘরের সমস্ত আলো জ্বালিয়ে ঘরটার দিকে মন ভরে তাকালো, ঠিক তেমনই যেমনটা প্রহেলিকার স্বপ্নে ছোট থেকে দেখতো। একটা সুন্দর ঘর, একটা সুন্দর ফুলসজ্জিত বিছানার সাথে বেশ কিছু প্রিয় জিনিস, আর তার থেকেও প্রিয় মানুষটা। প্রহেলিকা ঘাড় ঘুরিয়ে তাকালো প্রণয়ের পানে। বর্ষে যেত নয়, গায়ে ফর্মাল একটা শার্ট, কালো প্যান্ট, মাথায় সাথে ব্যান্ডেজ, তবুও প্রহেলিকার তৃপ্তি। এসব কিছুই যেন মায়াবী স্বপ্ন মনে হচ্ছে প্রহেলিকার নিকট। চোখের ঝলক ঝাপটে যাচ্ছে তার। মুচকে আসলো প্রহেলিকা, এক পা দুপা করে এগিয়ে আসছে প্রণয়ের দিকে। সে প্রণয়কে বৃদ্ধাঙ্গুলে ছেড়ে দিয়ে বলল, এবার এবার কি করবে? শিকদার বংশের সুযোগ্য শ্রেষ্ঠ পুত্র। প্রণয়ের দাঁতে দাঁত কটমট করলো, চিবিয়ে চিবিয়ে বলল, তোমার মনে হয় না তুমি বেশি সাহস দেখিয়ে ফেলছো প্রহেলিকা? হ্যাঁ দেখাচ্ছি, কারণ অল্প ভালোবাসায় সাহসী হতে শেখায়, গভীর ভালোবাসায় বেপরোয়া। প্রহেলিকার কণ্ঠে যেন শেষ কাকুতি। প্রণয় ঘৃণারে আঁক ছিটকালো। ছি, তুই নিজেই ভাব কতটা নির্লজ্জ আর বেহায়া মেয়ে মানুষ তুই। লজ্জা করে না পরপুরুষকে এভাবে বলতে? মলিন হাসল প্রহেলিকা। প্রণয়ের গলা জড়িয়ে ধরে বলল, না করে না, কারণ আমি তোমাকে চাই, যে কোনো মূল্যে চাই। তুমি না চাইলেও চাই, তুমি চাইলেও চাই। ওর ঔরসতম শিরা ছড়িয়ে দেখে ধৈর্যের বাঁধ ভাঙতে প্রণয়ের সারা শরীর জ্বলছে। শরীরে এত জ্বালা করছে যে বাজারে দাঁড়িয়ে থাকতেও পারিসনি। শরীরে এত জ্বালা যদি থাকে তাহলে বাজারে দাঁড়িয়ে থাকতেও তো পারিস। তোকে দেখতে পারি না আমি, এটা জানার পরেও কেন আমার পিছনে পড়ে আছিস? কেন জীবনটাকে নরক বানিয়ে তুলছিস? আমার আমার জীবনটা 9টা বছর নষ্ট করেছিস, আমার ভবিষ্যৎ, আমার স্বপ্ন জ্বালিয়ে দিয়েছিস, তাও কি তোর মন ভরেনি? ম্লান হাসল প্রহেলিকা। প্রণয়ের মাথায় চুলে হাত বোলাতে বোলাতে নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, বলো বলো, যা ইচ্ছা বলো, যত খুশি বলো, অপমান করতে ইচ্ছে করো। আজ আমি কষ্ট পেয়ে কান্না করে চলে যাব না। আমি যা কিছু করেছি সব তোমাকে পেতে করেছি। প্রথমে যদি আমার হয়ে যেতে এত কিছু করতে হতো না। আর শরীরের কথা যদি বলি, তবে শোনো মেরি জান, দেহের খিদে মেটানো পুরুষের অভাব নেই, কিন্তু আমার মনের খিদে কে কে মেটাবে? সেটা তুমি ছাড়া যে সম্ভব না। একটা প্রভাব শুনেছিস? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তোরও তাই হয়েছে। মেরে ফেলার ভয় দেখাচ্ছ, কিন্তু ভয় তো তোমার আমাকে পাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা। তুমি বরং কাল সকালে আমাকে মেরে ফেলো, কেমন? কাল সকালে তোমার সাথে আমার যা করতে মন চায়, আমার সাথে তোমার যা করতে মন চায় করো, কিন্তু আজ রাতটা আমার। যদি কাল সকালে সূর্য নাও দেখি, আফসোস নেই। জেগে জেগে স্বপ্ন দেখা মন্দ নয়। হাসল প্রহেলিকা। প্রণয়ের কপালে চুল সরিয়ে গভীর চুমু খেয়ে পরম ভালোবাসায় এই চুমুতেই তার ভেতরে সব ঝড় যেন শুরু হয়ে গেল। প্রহেলিকার স্পর্শে বিষ লাগছে প্রণয়ের কাছে। খুলতে না খুলতে হাত ছড়ানোর চেষ্টা করছে। মরিয়া হয়ে উঠেছে প্রণয়। ছাড় আমায়। জবাব দিল না প্রহেলিকা। দাঁড়িয়ে পড়ল। সেন্টার টেবিলের ওপরে রাখা ছোট কালো পাউচ থেকে একটা সিরিজ এনে ছোট দুটো কাচের অ্যাম্পুস বের করলো, যার ভেতরে মিলি হলুদ রেসিমিল মেডিসিন। এতক্ষণ উদ্দিক থাকলো, এবার প্রহেলিকার হাতে মেডিসিন অ্যাম্পুস দেখে আতখোটে প্রণয়। মুখের সকল রং পাল্টে গেছে তার মুহূর্তেই। মুখটা যেন সহজ, শরীর রক্তশূন্য হয়ে গেছে। পুরুষের কণ্ঠ প্রথমবারের মতো কাঁপছে। ছটফট করতে শুরু করেছে প্রণয়। কম্পিত কণ্ঠ অনুনয় করে বলল, না 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 প্রহেলিকা, তুমি এটা করতে পারো না, এটা অন্যায়, প্লিজ দূরে রাখো। প্রহেলিকা তিক্ত হাসলো। তুমি বলছো ন্যায় অন্যায়ের কথা? ইন্টারেস্টিং। জীবনে প্রথমবারের মতো প্রণয়কে ঘাবড়াতে দেখে, ভীত হতে দেখে ভীষণ মজা পেল প্রহেলিকা। মেডিসিনটা অতিরিক্ত না দিয়েও দুটো টোকা দিল দিয়ে ফেলে দিয়ে প্রণয়ের পানে ফিরে তাকালো। চেয়ারের দুপাশের হাতলে হাত রেখে ঝুঁকে এলো প্রণয়ের সন্নিকটে। মুখের কাছে মুখ এনে চোখে চোখ রেখে বিষাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, ভয় পাচ্ছে প্রণয়?
দূরে সর আমার থেকে, আই সেড লিভ। প্রণয়ের বুকের কম্পন বোধহয় প্রহেলিকার কাছে শুনতে বেশ ভালো লাগছে। প্রহেলিকার কণ্ঠ নরম করলো। সারা জীবন দূরে সরেই তো ছিলাম, আজ একটা রাত কয়েকটা ঘন্টা যদি কাছে চলে আসি বেশ বড় ক্ষতি হবে না বলো? দু চোখ কালো হয়ে গেল যেন। প্রণয়ের ঘাড় কপালে রগ ফুলে উঠেছে, যেন ছাড়া পেলে এক্ষুনি প্রহেলিকাকে জীবন্ত কবর দেবে। প্রণয়ের জল ছাড়া মাছের মতো অবস্থা দেখে ব্যথিত ভান ধরল প্রহেলিকা। প্রণয়ের হাতে হাত রেখে উত্তেজিত কণ্ঠে বলল, উপস, এত ছটফট করো না জান, তোমার তো কষ্ট হবে, তোমার এত সুন্দর হাত পা ছিঁড়ে যাবে। মানছি তোমার অনেক শক্তি, কিন্তু এগুলো ছিঁড়ে যাবে না জান। প্রহেলিকাকে দেখে এক্সপ্রেশনে ভীষণ ইরোটিক। প্রণয় কৃপি হয়ে তাকে ভীষণ কৃপি তাকে লাগে। নাও এবার চোখটা বন্ধ করো তো দেখি। আমি জানি তুমি নিডেলে ভয় পাও না, তবুও হালকা একটু হুলফোটার মতো ব্যথা হবে জান। প্রণয় কথা সমাপ্ত করতে পারল না। চোখের পলক ইঞ্জেকশনের সুইটা প্রণয়ের শিরে গেঁথে দিল প্রহেলিকা। আবারও প্রণয়ের কপালে চুম্বন এঁকে দিয়ে বলল, এই তো জান, হয়ে গেছে, আর কিছুক্ষণ তারপর তুমি আমার। প্রণয় দেখলো তার হাতের আঙুলগুলো কাঁপছে, ওষুধের নীল বিষ ধমনী দিয়ে মিশে যাচ্ছে শরীরে। চোখের সামনে প্রহেলিকার মুখটা 2-3 মিনিটের জন্য কেমন যেন অচেনা লাগলো, আর নিজেকে মনে হলো পরাজিত সৈনিক। ঝর্ণার মতো দরদর করে ঘাম ছুটছে প্রণয়ের গাল, বুক বেয়ে হাঁসফাঁস করতে শুরু করেছে প্রণয়। চোখের সামনে সবকিছু ডাবল ডাবল দেখছে, চোখ দুটো ঘোলাটে লাগছে, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, কেবল দেখছে 2-3-4টে প্রহেলিকা যাদের ঠোঁট বিষাক্ত এবং সর্বনাশী হাসি। প্রহেলিকা গড়িয়ে তাকালো প্রণয়ের দিকে, আর মাত্র কয়েক সেকেন্ড হুঁশে থাকার তীব্র প্রচেষ্টায় স্টিলের হাতল ধরল প্রণয়, কিন্তু যার পড়ায় পারছে না সে। প্রিয়তমা মানবীর মুখটা ভেসে উঠল চোখের পাতায়। সে যদি নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলে তখন কি হবে? প্রণয় বুঝতে পারছে সে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে অন্ধকার গহ্বরে। প্রহেলিকা বিজয়ী হাসছে। প্রণয়ের অবস্থা তার হাতের মুঠোয় চলে এসেছে দ্রুত থেকে দ্রুতভাবে। খুশিতে ঝাঁপিয়ে ধরল সে প্রণয়কে, বুকে মুখ গুজে দিল। নেশার উত্তেজনায় হাত পা কাঁপছে প্রণয়ের। চোখ বুজে শরীরের অস্থিরতা এবং সর্বশক্তি দিয়ে প্রহেলিকাকে ধাক্কা দিল। কেমন আচমকায় আক্রমণের জন্য প্রস্তুত ছিল না প্রহেলিকা। সব তাল সামলাতে না পেরে পুরুষালী শক্তির প্রখরতায় ছিটকে দুহাত দূরে সরে পড়ল। হাঁপানি রোগীর মতো জোরে জোরে হাঁপাতে শুরু করে প্রণয়। নিভু নিভু নেশাতুর চোখ দুটো আশেপাশে ঘুরিয়ে কিছু একটা খুঁজছে। সাথে সাথে চোখ পড়ে গেল বাঁ দিকের রেড ওয়ানের বোতল রাখা। প্রহেলিকার দিকে তাকালো না, বড় একটা দীর্ঘশ্বাস ফেলে কম্পিত হাতে ওয়াইনের বোতলটা এগিয়ে নিতে শুরু করলো প্রণয়। এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে প্রণয়, কিছুতেই এগোতে আবারও চাপটে ধরল প্রহেলিকা, মনোবল আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতায়। প্রণয়ের বেলাও তাই হলো। এবার আরো জোরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলল প্রহেলিকাকে। আরো মুখ থুবড়ে ব্যথা পেল যেন প্রহেলিকা। সে নিজের মূর্খতা, আবারও নিজের চরম বিরক্ত হলো। সে বারবার ভুলে যায় প্রণয় সাধারণ কোনো পুরুষ নয়। তার আগেই বোঝা উচিত ছিল প্রণয়ের মতো আলফাম্যানের ওপর কোনো ড্রাগই এত তাড়াতাড়ি কাজ করবে না। তাই আরো কিছুক্ষণ অপেক্ষা করা উচিত ছিল। প্রহেলিকা বুঝে ওঠার আগে প্রণয় ছো মেরে একটা ওয়াইনের বোতল তুলে মাথার ওপর থেকে সজোরে আছাড় মারে। সাথে সাথে কাচের বোতল টাইলসে মেঝেতে চূর্ণ বিচূর্ণ করে চারদিকে ছড়িয়ে গেল শত শত টুকরো হয়ে। কাঁচ ভাঙার তীব্র শব্দে কেঁপে ওঠে প্রহেলিকা। দ্রুত পেছনে ফিরে তাকাতে আচমকা প্রণয়ের ডান হাতের কাচের বোতলের অংশটা আর বাম হাতের শিরা থেকে ফিনকি দিয়ে বের হচ্ছে রক্ত। টপটপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে মার্বেল মেঝেতে। নিজের হাতের দিকে তাকাতেই হেসে ফেলল প্রণয়। দাঁতে দাঁত চেপে ক্ষত বিক্ষত শিরার দিকে তাকালো। মাতালের মতো পায়ের হাঁটু ব্যালেন্স করতে পারছে না সে। দুপা পিছিয়ে চোখ বন্ধ করে নিয়ে বিড়বিড়ালো, তোর প্রণয়ের দেহ এবং মন তোর অধিকার জান। জীবন থাকতে 1 সেকেন্ডের জন্য তোর অধিকার অন্য কাউকে ভোগ করতে দিব না। প্রয়োজনে জীবন দিয়ে দিব, তবুও ভুল বুঝিস না জানামাই। এত রক্ত দেখে চিৎকার দিয়ে ওঠে প্রহেলিকা। প্রণয়।